সুধী দর্শক, আপনাদেরকে জিরো পয়েন্ট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের গর্ব, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট, সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর অমিত চাকমা। ডক্টর অমিত চাকমা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? খুব ভালো। আমরা আপনাকে পেয়ে সত্যি আনন্দিত। আপনি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার নিজের বিশ্ববিদ্যালয়। সেখানে সমাবর্তনে আপনি সমাবর্তন বক্তা হিসেবে ওখানে উপস্থিত ছিলেন। বেশ জ্ঞানগর্ভ বক্তব্য দিয়েছেন, সারা জাতি আপনাকে দেখেছে। আপনার বক্তব্য থেকে অনেকে উপকৃত হয়েছি আমরা। তো যদি বলেন একটু যে কেমন লেগেছে আপনার সেই সমাবর্তনে? সমাবর্তনে খুব ভালো লেগেছে। প্রথমত দেশের সমাবর্তন আয়োজনটা খুব ইমপ্রেসিভ। 17,000 গ্র্যাজুয়েট ইয়ে করছে। এটা বিশাল জাঁকজমক এর মতো আয়োজন। পুরা মনে হচ্ছে পুরো ঢাকা শহরই পার্টিসিপেট করছে। অ্যাটলিস্ট ক্যাম্পাসে রাস্তাঘাট বন্ধ, ব্লক করে দিয়েছে যাতে ছাত্ররা ঘোরাফেরা করতে পারে। তো অনুষ্ঠানটা যখন শুরু হলো, তো সবচেয়ে যেটা মনে লেগেছে আর কি, এটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করলো। যারা পারফর্ম করলো ওরা কিন্তু আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বিভিন্ন থেকে। তো যারা বাংলা বুঝে, এটা শুধু পারফরমেন্সটা ভালো হচ্ছে না, এই ড্যান্স, গান এমনভাবে কালেক্ট করা হচ্ছে, there is a message, এটা সুন্দর। তো সেটা নিয়ে শুরু হলো। তারপরে ওখানে এত কৃতি ছাত্রছাত্রী, আমি তো জানি ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তো ওটা থেকেই ধরে নেওয়া যায় যারা ওখানে পাস করছে খুব মেরিটোরিয়াস। তার মধ্যে আবার অনেকে গোল্ড মেডেল পেল। তো তাদের শুধু চেহারাটা দেখেই ইউ ফিল গুড, এটা ভালো ভাব জাগে আর কি। তো সেটা একটা নিজের পার্সোনাল ব্যাপারে। আমি তো দেশে পড়াশোনা কলেজকে পড়া করিনি। ঢাকা কলেজে ছিলেন? ঢাকা কলেজে পড়াশোনা করেছি, পড়াশোনা করে ইয়ে হয় না। তাও ওই যে একটা, যখন আমি ঢাকা কলেজে পড়তাম তখন ভাবতাম ঢাকা ইউনিভার্সিটি পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো, সেটা সুযোগটা হয়নি। তো মনে একটু অপূরণ থেকে যায়। তো এবার ওখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগলো। নিজেকে মনে হলো আমি এটা ওই আনন্দের অনুষ্ঠানে আমি এটা অংশগ্রহণ করতে পেরেছি। তো ওভারঅল ভেরি পজিটিভ ফিলিং। আপনি ওখানে অনেকগুলো কথা বলেছেন, আমরা আপনার সম্পর্কে একটু জানবো। আপনার কাছ থেকে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে অনুপ্রাণিত হবেন। আপনি বলেছেন একটা সাক্ষাৎকারে যে 1982 সালে আপনি দেশ ত্যাগ করেছেন। ঢাকা কলেজ থেকে আপনি একটা সিচুয়েশনের মধ্য দিয়ে ওই 77 দেশ ত্যাগ করেছেন। তারপরে ওখান থেকে আপনি বিদেশে, আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। তো যেটা বক্তব্য রেখেছি ওই সম্পর্কে একটু বলে। যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, আমি তো অবভিয়াসলি অ্যাকসেপ্ট করলাম, খুশি হলাম। কি বলবো সেটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করেছে। তো অনেক কিছু তো বলা যায়। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব কঠিন কাজ। যারা রাইটার ওরা বুঝতে পারবেন, লেখাটা ইজি, প্রসেসটা ইজি, কিন্তু কী লিখবো সেটা হলো সবচেয়ে কঠিন। তো যেটা আমি ঠিক করলাম, এটা হলো আমার একটা সুযোগ, যারা নতুন নেতৃত্বে যাবে
নতুন পাস করছে, তো তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করার জন্য 17,000 ছাত্র পড়াশোনা করছে। তো ফোকাসটা হলো কি করে নেতৃত্বের পজিশনে যাওয়া যায়। আমি রাজনৈতিক নেতৃত্বের কথা বলছি না, নেতৃত্ব ইন জেনারেল। তো ওভাবেই আমার বক্তব্যের যেগুলি থিম যেগুলি ওভাবে সিলেক্ট করেছে আর কি। সো প্রাইমারি অডিয়েন্স হলো ছাত্ররা। আমি টোটালি আমার ফোকাসটা ছিল ছাত্রদের আমি কি কথা বলবো, যেটা এখানে আমরা বলি আমাদের কনভোকেশনে। আপনার প্রশ্নে ফিরে যাই, তো 77-এ আমি ঢাকা কলেজ থেকে পাশ করে তখন আমি চলে গেলাম। তো কনটেক্সটটা হলো নতুন দেশ স্বাধীন হয়েছে, তখন সোভিয়েত ব্লক দেশগুলো বাংলাদেশে অনেক স্কলারশিপ দিত। তো স্কলারশিপটা তখন অনেকটা কি বলে অসাধারণ কোনো কিছু ছিল না, রাইট? আগে হয়তো খুব লিমিটেড ছাত্ররা যেতে পারতো, তো এই সময় ওপেন কম্পিটিশনে তো অ্যাপ্লিকেশন করা যেত। তো সেই ছিল কনটেক্সটটা। তো আমার সেকেন্ডারি কনটেক্সট, আপনি মনে হয় সেটাই জানতে যাচ্ছেন। আমার সেকেন্ডারি কনটেক্সট ছিল তখন রাঙামাটিতে পাহাড়ে অনেক ঝামেলা শুরু হয়েছে। তো তখন একটা ইয়াং ছেলের পক্ষে রাঙামাটির আশেপাশে থাকাটাই নিরাপদ ছিল না। তো আমার বাবা মা, স্পেশালি বাবা, তখন বললেন না, এখানে তোর নিরাপত্তা নাই, তো তুমি যদি পারো স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে যাও। তো সেটাই ছিল কনটেক্সট আর কি। তো আপনি বিদেশে গেলেন, তারপরে কতদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ফিরে গেলেন কতদিন পরে? বাংলাদেশে তার এর মধ্যে কয়েকবার গিয়েছি, যত বেশি যাওয়ার ইচ্ছা ততটা হয় নাই। আমার কর্মজীবনে ব্যস্ত হয়ে গেলাম, বা ছাত্র জীবনেই ব্যস্ত ছিলাম। ছাত্র জীবনে ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে, সময় ছিল না, টাকা পয়সা ছিল না। প্রথমে তো আলজেরিয়াতে যান, আলজেরিয়াতে গেলাম। সেখান থেকে আপনি ব্রিটিশ কলম্বিয়াতে। আলজেরিয়াতে 5 বছর পড়াশোনা করেছি। আচ্ছা। তো 5 বছর পড়াশোনা করার পর আমি কানাডায় ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে আসলাম মাস্টার্স ডিগ্রি, তারপরে পিএইচডি ডিগ্রি করার জন্য। তারপর সেখান থেকে যখন পড়া শেষ করলেন, তারপরে কোথায় জয়েন করলেন? পড়া শেষ করে আমি তখন ইউনিভার্সিটি অফ শেরব্রুকে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে জয়েন করলাম। প্রত্যেক স্টেজে আমার লাইফে, আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, চাকরি করাটা ইম্পর্টেন্ট ছিল আমার। কিন্তু যা করেছি লাইফে কোনোটাই কিন্তু প্ল্যান করা হয়নি। আমি আলজেরিয়াতে পাশ করে আমি চাকরি খুঁজেছি। আমি চাকরি যদি পেতাম, আমার অ্যাটলিস্ট সাথে সাথে উচ্চশিক্ষা করাটা হতো না, পরে হয়তো করতাম। কানাডায় আসলাম, মাস্টার্স ডিগ্রি করে আমি চাকরি খুঁজেছি। তো প্রথমবারেও পাইনি আলজেরিয়াতে পাশ করার পর পছন্দ মতো চাকরি। মাস্টার ডিগ্রি করার পর পেলাম না, তো পিএইচডি করলাম। পিএইচডি করার পরও চাকরি পাইনি কিন্তু, এবং সব স্তরে কিন্তু আমি ভালো পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি। তো দোষটা আমার কিছু না, জাস্ট চাকরি ছিল না। তো যার ফলে আমাকে পোস্ট ডক্টরাল ফেলো হতে হতো। যারা বেসিক সায়েন্সে পড়াশোনা করে, পিএইচডি করে, পোস্ট ডক্টরাল ফেলো হওয়াটা ওটা খুব রুটিন ব্যাপার। যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতো আমার সময়, আমি 87-88-এ পিএইচডি শেষ করেছি, ওই সময় কিন্তু পোস্ট ডক করাটা মানে হলো কোনো কিছু হয় না, ইউ ডু এ পোস্ট ডক। সো দ্যাটস হাউ আই স্টার্টেড। তো শেরব্রুক থেকে শুরু করলাম। তারপর আমার প্রথম, আমরা এখানে বলে টেনিউর ট্র্যাক ফ্যাকাল্টি পজিশন, মানে ইউ স্টার্ট প্রফেশনারি, ইফ ইউ ডু ওয়েল ইউল গেট এ পার্মানেন্ট জব। ওইটা পেলাম প্রথমে হলো ইউনিভার্সিটি অফ ক্যালগারি থেকে। 1988-এ আমি ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে জয়েন করলাম, এই আর কি। তারপরে ওখান থেকে ওয়াটারলুতে, তারপরে ক্যালগারিতে 8 বছর ছিলাম। ক্যালগারিতে আমার তো ড্রিম জব। বাই দি টাইম আমি পিএইচডি করছিলাম, আই ওয়ান্টেড টু বি এ প্রফেসর। আচ্ছা। তার আগে কিন্তু ওইগুলো চিন্তা ভাবনা ছিল না। ওই এখানে আপনি জানেন, যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদেরকে কিছু
টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হয়। রাইট। তো এই পড়াশোনা করার কিছুটা আভাসটা পাওয়া যায়, ছাত্রদের খাতা মার্ক করা, ল্যাবে হেল্প করা। তো আমি সেটা আমার ভালো লেগেছে, তাহলে আমি যদি পারি মাস্টার হবো। কিন্তু আই ওয়াজ নট শিওর যে আমি ভালো টিচার হতে পারবো। তো মেইন সন্দেহ ছিল ভাষা। আমি ইংরেজিতে তো অত ভালো না, নেটিভ স্পিকার। তো চাকরি করতে পারবো, আমি কি পড়াতে পারবো ছাত্রদের, আমি ভালো করে পড়া, তো সেটা একটা সন্দেহ ছিল। তো তাও আমি ট্রাই করবো। তো ক্যালকাটাতে যখন চাকরিটা পেলাম তখন কিন্তু চাকরি খুব অভাব ছিল। মেইন কারণ হলো ক্যানাডিয়ান ইউনিভার্সিটিগুলি এক্সপ্যান্ড করেছিল 60s, তো অনেকে হায়ার করেছে, তো ওরা ওখানে রিটায়ার করে নাই। তো আমরা যারা 80s যারা ছিলাম, চাকরির অভাব ছিল, পিওর অ্যান্ড সিম্পল। তো আমার সমসাময়িক অনেক ভালো ভালো ছাত্র যারা টিচার হতে চেয়েছিল, হতে পারেনি। সো ইট ওয়াজ এ বিগ ব্রেক ফর মি। তো আমি সিরিয়াসলি নিলাম, ভালো করে কাজ করলাম। আমি কিন্তু কোনোদিন ভাবিনি আমি ক্যালগারি ছেড়ে অন্য কোথাও যাব। আই গট মাই ড্রিম জব, প্রফেসর হয়ে গেছি। তো ক্যালগারিতে আমার ভালো তাড়াতাড়ি প্রমোশন হলো, ফুল প্রফেসর হয়ে গেলাম। কিন্তু ওই এখানে হয় কি, যদিও দেশটা বড়, পপুলেশন ওয়াইজ তো ছোটো, আমাদের কমিউনিটিগুলি, প্রফেশনাল কমিউনিটিগুলি ইজ ভেরি স্মল। তো যখন কেউ কিছু ভালো কাজ করে সহজে জেনে যায়, খারাপ কাজ করলে সহজে জেনে যায় আর কি। তো আমাকে তখন রেজানার থেকে বললো, ইউ কাম অ্যান্ড বিকাম ডিন অফ ইঞ্জিনিয়ারিং, ছোটো ফ্যাকাল্টি। তো আমি আবার এই ধরনের যখন নতুন কোনো সুযোগ আসে, আমি ঝট করে না করি না, আই লুক অ্যাট ইট, কিপ অ্যান ওপেন মাইন্ড। তো তখন ভাবলাম দেখি, দিনের জবটা করে দেখি, যদি ভালো না লাগে আবার টিচিংয়ে ফেরত আসবো। তো তারপরে রেজানা ছিলাম 5 বছর, প্রথমে ডিন অফ ইঞ্জিনিয়ারিং, তারপরে ভাইস প্রেসিডেন্ট রিসার্চ, তারপরে আসলাম ওয়াটারলুতে। ওয়াটারলুতে ছিলাম 8 বছর, তারপরে ওয়েস্টার্নে, সেখান থেকে ওয়েস্টার্নে আসলেন। তো এখানে আমরা যদি ফিরে যাই আমাদের আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে, আমরা একটু যদি সমাবর্তনের দিকে ফিরে যাই, আপনি ওখানে কিছু কথা বলেছেন, তার মধ্যে যে কথাটা আপনি বলেছেন ছাত্রদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে, আপনি বলেছেন যে আপনি মেধাবী কিনা জানেন না, কিন্তু আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছেন। তো এই প্রজন্মের বা আমাদের অনেকে এখানে, তো এই দেশে তো পড়াশোনার কোনো শেষ নাই, বয়স নাই, অনেকে আমরা পড়াশোনা করি। তো মনোযোগ দেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া বা কিভাবে কনসেন্ট্রেশনটা দেওয়া যেতে পারে, যদি একটু আমাদের জন্য বলেন। তো প্রথমে আমি বেসিক প্রেমিসটা বলি। আমি যখন গ্র্যাজুয়েট ছাত্র সিলেক্ট করি, অফকোর্স মেধা থাকলে তো ভালো। তো বেসিক প্রেমিসটা হলো, যারা আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা করেছে, মেধা তো থাকবেই, অবশ্যই, কারোর হয়তো বেশি, কারোর কম, কিন্তু ডিটারমিনেশনটা কার বেশি। বেসিক মেধা যাদের আছে, মেরিট যেটা আছে, সবারই আছে, তার যদি ডিটারমিনেশন থাকে, ওরা কিন্তু অনেক কিছু করতে পারবে। তা আপনার মেধা আছে, আপনি কাজ করেন না, তাহলে তো হবে না। তা আমি অলওয়েজ প্রশ্ন করি, ঠিক আছে তুমি তো মেরিটোরিয়াস, আমি জানি তুমি হার্ড ওয়ার্কিং কিনা, ডিটারমিন কিনা, ডেডিকেটেড কিনা, সেটাই হলো প্রশ্ন। তো তুমি যদি কিছু জানো না, তুমি চেষ্টা করলে সেটা জানতে পারবে। আর তুমি যদি চেষ্টা করো না, যেটা জানো সেটা নিয়ে নট সাফিসিয়েন্ট, তো সেটা হলো ইয়েটা আর কি, যেটা বলতে চাচ্ছিলাম, চেষ্টা করতে হবে। তো আমার ছাত্রদের যেটা আমি বলি এখানে, হোয়াট এভার ইউ ডু, যাই করো না কেন তোমরা, তোমাদের চেষ্টা করতে হবে যাতে সেই এরিয়াতে ইউ আর ভেরি গুড। ইনফ্যাক্ট ইউ ট্রাই টু বি অ্যামাং দি বেস্ট। যদি সেটা করতে হয়, তার মানে কি, there is no limit, right? Continuous improvement, challenging yourself to be at the top. So if you accept that,
তাহলে ওগুলি অটোমেটিকলি চলে আসে। আপনার আমার যদি সমান মেধা হয়, আমি যদি সপ্তাহে 40 ঘন্টা কাজ করি, প্রফেশনাল লাইফে বলছি, আপনি যদি 50 ঘন্টা কাজ করেন, আপনি তো বেশি কাজ করবেন। বাংলাদেশের সাথে কানাডার যদি প্রেক্ষাপটে আমরা একটু তুলনা করি, কানাডাতে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি, ওভারঅল কানাডাতেই দেখা যাচ্ছে যে মেন্টাল ডিপ্রেশন এবং সম্ভবত প্রেশার, টু মাচ প্রেশার, এগুলো নিয়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে ইদানিং। বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা বাংলাদেশি তরুণদের মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটে গেছে, দু একটা সুইসাইডাল ঘটনা ঘটেছে। তো এরকমও শোনা গেছে যে ছেলেটা খুবই ভালো ছাত্র ছিল, মেরিটোরিয়াস ছিল। তো এই ব্যালেন্স, আমাদের কর্মক্ষেত্রে যেটা বলা হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এখানে ছাত্রদের ক্ষেত্রে আপনার এক্ষেত্রে পরামর্শটা কি, যে টু মাচ প্রেশার বা ডিপ্রেশনগুলোকে সাইডে রেখে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব তাদের পক্ষে? এটা কি আপনি বাংলাদেশি ছাত্র যারা কানাডায় আছে ওদের কথা বলছেন, না দেশের ছাত্র? এখানে যারা বাংলাদেশি যারা অরিজিন তাদের কথা বলছি। যে বাংলাদেশে যেমন মনোযোগের কথা বললেন, তো এক্ষেত্রে মনোযোগ অ্যাট দ্য সেম টাইম আপনার পাশাপাশি ব্যালেন্স ওয়েতে কিভাবে এরা এগিয়ে যেতে পারে? তো প্রথমে উত্তরটা দেব, কানাডিয়ান ছাত্র ইনক্লুডিং বাংলাদেশি অরিজিনের, তাদের কি সমস্যা। তো এখানে জেনারেলি ছাত্ররা যারা ভালো ইউনিভার্সিটিতে, মানে ভালো ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি, যেতে পারে, তারা কিন্তু হাইলি অ্যাকমপ্লিশড। তো ওই স্কুল থেকে ওরা সবসময় এক সাকসেসের পর আরেক সাকসেস নিয়ে এসছে। তো তার নেগেটিভ সাইডটা হলো ওরা লাইফে কিন্তু ওই ফেলিউরটা দেখে নেয়। তো যারা শেল্টার্ড এনভায়রনমেন্টে বড় হয়, আমাদের সবার ছেলেরা, বাংলাদেশি, কানাডিয়ান বলেন, লোকাল বলেন, এবং যারা একাডেমিকলি সাকসেসফুল হয়, হঠাৎ করে ইউনিভার্সিটি গিয়ে তাদের অ্যাটলিস্ট দুই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটা হলো একাডেমিক, স্কুলের লেখাপড়া, ইউনিভার্সিটির লেখাপড়া বেশ কম। নাম্বার 2 হলো সোশ্যাল। অনেকের ক্ষেত্রে এই প্রথম তারা বাড়ির বাইরে থাকছে, ফ্রিডমটা পাচ্ছে, এটা তো ফ্রি সোসাইটি। তো ইউনিভার্সিটির পড়াশোনা দেশের কারিকুলাম সম্পর্কে আমার আইডিয়া নাই, ইজ অ্যাকচুয়ালি ভেরি কম্প্রেসড। 4 মাসের টার্ম শুরু হয় মাসের অর্ধেকে, লাস্টেরটা শেষ হয় আরেক মাসের অর্ধেকে। সো ইউ বেসিক্যালি হ্যাভ 3 মান্থস। তো 3 মাসের মধ্যে প্রথমে অ্যাডজাস্টমেন্ট লাগে, স্কুল থেকে এসছে, তো নট এনাফ টাইম। তো ওরা যদি সোশ্যালাইজ করতে যদি অনেক সময়টা চলে যায়, অনেকে দেখা যায় পরীক্ষা ভালো করে না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসে যায়, কারণ হাই অ্যাচিভার, মানে আমি তো কোনোদিন এত খারাপ করিনি, তো সেটা নিয়ে কোপ করতে পারে না। সোশ্যাল সাইডটা আরেকটা এক্সপ্যান্ড করলে, এই প্রথম তাদের হয়তো অনেকের সুযোগ হচ্ছে ছেলে মেয়ে মেলামেশা করার, রিলেশনশিপ হয়, অনেক সময় রিলেশনশিপ ভেঙে যায়, তো সেটাও কোপ করতে পারে না। তো ইন জেনারেল আমি সামারাইজ করবো, এটা আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা, বাংলাদেশে অরিজিনাল হোক আর লোকাল হোক, ওরা কিন্তু রেজিলিয়েন্সিটা নাই। তো আমাদের হয় কি, ছোটবেলা থেকে, যদি আপনাকে ডিটেলস বলা হয়নি, আমার লাইফে আমি ছোটবেলা থেকেই অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে গেছি। যদি আমিও বাবা মা আমাকে শেল্টার করে রেখেছিল, আই হ্যাভ সিন লটস অফ থিংস, তো যার ফলে আমার রেজিলিয়েন্সিটা বেড়েছে। তো এখন বাংলাদেশির দের কথা বলছি, অ্যাটলিস্ট আমি যখন বড় হচ্ছিলাম, আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো, আই হোপ এখনও আছে। তো যার ফলে আমরা এত বেশি আদর যত্ন পেয়েছি, আমাদের মেন্টাল রেজিলিয়েন্স, বাবা মার আদর, চাচা চাচির আদর, মামা মামির আদর, নানা নানির আদর। সো উই হ্যাভ ডেভেলপ দ্যাট মেন্টাল ক্যাপাসিটি, আমরা সহজে ভেঙে পড়ি না। সেই জিনিসগুলো এখানে নাই, এখানে কম, একদম নাই বলবো না, কম। এখানে
ম্যাক্সিমাম সাপোর্ট পায় ফ্যামিলির থেকে। বাংলাদেশি ইউথ যারা এখানে, তাদের এডিশনাল প্রবলেম, কালচারাল প্রবলেম। সে বাবা মা সবাই না, বাবা মারা ধরে রাখতে চায় নিজেদের কালচার। আই ক্যান বি গিলটি অফ দ্যাট, বিকজ আমি একাডেমিক, আমি হয়তো অন্যদের তুলনায় আরও বেশি ফ্লেক্সিবল। একটু আগে আপনার সাথে আলাপ হচ্ছিল, এখানে ছেলেমেয়েরা ডিসাইড করতে পারে না কী করবে, তো ইউনিভার্সিটি এসে অ্যাকচুয়ালি ওরা প্রোগ্রাম চেঞ্জ করে। ইউনিভার্সিটির টিচার হিসেবে আমি সেটাকে ওয়েলকাম করি, আমি এনকারেজ করি, কিন্তু আমাদের ছেলেদের বাবা মারা কিন্তু বলে কী হলো, হ্যাঁ বায়োলজি পড়তে গিয়ে ইকোনমিক্স পড়ছে, ব্যাপারটা কি? তো লুকিং এট ইট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, নাথিং রং উইথ ইট অ্যাজ লং অ্যাজ হি ডাজ ওয়েল ইন ইকোনমিক্স, ওর যা ভালো লাগছে সেটা করছে। তো এদের কালচারাল প্রবলেম হয়ে যায়, তো যার ফলে এডিশনাল প্রেশার থাকে। তো এই সব কারণে আর কি এইসব ঝামেলাগুলো। সমাধান খুঁজছেন, তো সমাধান হলো কালচারাল সাইডটা কিন্তু ইজিলি ফিক্সেবল। তো বাবা মাদের বুঝতে হবে এখানে বাংলাদেশের পরিবেশ না। ইভেন বাংলাদেশে থাকলেও আমরা যে পরিবেশে পড়াশোনা করেছি সেটা তো আর বাংলাদেশেই নাই, পরিবেশ চেঞ্জ হয়েছে। তো কালচারালি আমাদের প্যারেন্টসদের বুঝতে হবে এটা নতুন দেশ, নতুন পরিবেশ, আমাদের ছেলে মেয়ে অন্য পরিবেশে মানুষ হচ্ছে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইফ উই ডোন্ট, দেন উই আর পুটিং এডিশনাল প্রেশার। ছেলে মেয়েদের অকারণ এমনিতে প্রেশার, তার উপরে এক্সট্রা প্রেশার হচ্ছে। তো সেটা তো আমাদের নিজের কন্ট্রোলে, উই ক্যান রিমুভ দ্যাট। তো ওইগুলি বাকিগুলি যেগুলি ওগুলি নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি, বলে কী করে আমরা ছাত্রদের একটু রেজিলিয়েন্সিটা দেব। তো প্র্যাকটিক্যাল কোনো সলিউশন পাওয়া যায় নাই। তো এটা কিন্তু আমাদের একার প্রবলেম না, সবাই ভাবছে। কিছু কিছু ইউনিভার্সিটি এখন করছে কি, এক্সপেরিমেন্ট করছে, ফার্স্ট ইয়ারে কিছু করছে, ওরা আর গ্রেড দেয় না, পাস ফেল, যাতে শখটা না হয়। ফার্স্ট ইয়ারে তো শখটা বেশি হয়, তো সেই জন্য আর কি। তারপরে আরেকটা, রিটার্নিং টু বাংলাদেশি স্টুডেন্টস, আরেকটা প্রবলেমটা হলো কালচারাল গ্যাপের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ছেলেমেয়েরা বাবা মার সাথে ওপেন না, যার ফলে ওদের যখন প্রবলেমটা হয় বাবা মা কিন্তু বুঝতে পারে না আগের থেকে। কারণ এমনভাবে ওদের মানুষ করা হয়েছে যেগুলি প্রবলেম হচ্ছে, একটা বান্ধবীর সাথে প্রবলেম, ওগুলি বলতে সাহসী পাবে না, দ্যাটস প্রবলেম। ছেলে মেয়েদের যদি প্রবলেম হয়, ইফ ইউ নো অ্যাজ প্যারেন্টস ইউ ক্যান হেল্প দেম, কিন্তু ওরা যদি বলার সাহসই না পায়, অথবা না জানা যায়, বলার সাহসই না পায়, তাহলে তো প্রবলেমটা আস্তে আস্তে বাড়তে থাকবে। খুব চমৎকার বলেছেন। এরপরে যে আপনি আরেকটি কথা বলেছেন সেখানে, যে আমাদের ভালো মন্দের বিচার করার ক্ষমতা থাকতে হবে, এটা যদি, এবং নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এখন যে অবস্থা, হয়তো মিক্সড হয়ে যাবে। আমি কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি বা কাউকে ইঙ্গিত করে বলছি না, যে এখন যে যেটা বলছে সেটাকেই মনে হচ্ছে যে ওইটাই বোধহয় ভালো, কিংবা ভালো বলানোর খারাপটাকেও এক অর্থে বলা যায় দিনকে যদি রাত বলার চেষ্টা করা হচ্ছে, বা রাতকে দিন বলানোর চেষ্টা করা হচ্ছে। সকালে উঠেই একটা বাচ্চা ছেলে টিভি খোলার পরে সে দেখছে যে আমাদের বিশেষ করে জাতীয় নেতা নেত্রীরা যেভাবে একটা কথা বলছেন, আবার আরেকজন সম্পূর্ণ বিপরীত, একই ঘটনার বিপরীত কথা বলছেন। তো এই যে ভালো মন্দ, এটা কিভাবে বিচার করতে পারবে আমাদের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, আমরা কিভাবে বিচার করব? ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনে যা বলেছিলাম, কি করে চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তুলতে হয়, তখন বলেছিলাম ইউ স্টার্ট ফ্রম দ্য বেসিক্স। অ্যাকচুয়ালি এটা কিন্তু কঠিন না। তো আমি বাল্য শিক্ষার উদাহরণ দিলাম। রাইট ফ্রম গেট গো আমরা শিখেছি সর্বদা সত্য কথা বলিব। তো মুখস্থ করেছি সেটা, এখন কি আমরা সেটা বলি? তো সবাই যদি আমরা সত্য কথা বলি, তো দ্যাটস পার্ট অফ ইট। তো
সবাই ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। তো আরেকটা শিখেছিলাম চুরি করা মহাপাপ, রাইট, মেক সেন্স। তো চুরি করলাম না, দুর্নীতিতে গেলাম না, বেসিক বিষয়গুলো এইভাবে এগুলি শিক্ষাগুলি স্কুল থেকে শুরু করতে হবে। ছিল স্কুলে যে নাই সেটা না। তো যেটা নেতৃত্বের কথা যেটা বলছেন, নেতৃত্ব ম্যাটার্স, কিন্তু আমরা যদি নতুন প্রজন্ম গড়ে তুলতে পারি, এখানকার কথাই ভাবেন। আমি তো আমার কি বলে কর্মজীবন তো বাইরেই কেটেছে বিষয়, তো কাজে এখানকার উদাহরণ দিতে সোজা আমার জন্য। তো এখানে আমাদের জেনারেশন যারা বেবি বুমার, তাদের চিন্তাধারা দেখেন, আমাদের ছেলে মেয়েদের চিন্তাধারা দেখেন, এনভায়রনমেন্টের ব্যাপারে হোক, সোশ্যাল ইকুইটির ব্যাপারে হোক, আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি সচেতন এসব ব্যাপারে। তো আমার ছেলে আমাকে বলে, তোমার জেনারেশন তো এনভায়রনমেন্টে অনেক ক্ষতি করেছে। সত্য কথা। তো বলে কেন ওরা বেশি সচেতন? আমাদের স্কুল সিস্টেম, ইউনিভার্সিটি সিস্টেম কিন্তু এটা সক্ষম হয়েছে এদের মধ্যে এসব ভালো চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া। তো এই উদাহরণটা আপনাকে দিলাম, এটা সম্ভব যে বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থা করে ওই নেতাদের প্রবলেম আমি সলভ করতে পারবো না, সেটা এখানে ইংরেজিতে বলে ইজ বিয়ন্ড মাই পে গ্রেড। তো আবার মাস্টারির প্রফেশন থেকে আমি জানি যে ইট ইজ পসিবল টু এডুকেট নেক্সট জেনারেশন, যাদের এগুলি নীতির ভিত্তিতে করবে। তো এখন একটু সুবিধা হয়েছে বাংলাদেশে, এগুলি হয় কি, এসব দুর্নীতি বলেন, খারাপ কাজ বলেন, এগুলি যখন এক্সট্রিমে চলে যায় তখন কিন্তু লোকের সচেতনতা বেড়ে যায়, সবাই দেখছে, এটা সো অবভিয়াস। ওখানে যখন লো লেভেলে থাকে তখন কিন্তু এগুলি কারেক্ট করাটা মুশকিল। যখন এটা এত ম্যাসিভ আকারে হয়ে যায় তখন পাবলিক ওপিনিয়ন মোবিলাইজ করা, সবাই বিরক্ত হচ্ছে, তখন কিন্তু সোজা। তো ওইভাবে যদি আপনি ধরেন, আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিলাম, আমি অল্প সময়ের জন্য বাংলাদেশে গেলাম ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে। তো রাঙামাটি, তার আগে দুবার আমি বাংলাদেশে রাঙামাটি যাইনি, তো এবার হলো একটু একদিনের জন্য ঘুরে আসবো। সকালে এটা প্লেনে নামলাম, সেটা আগে প্লেনে উঠেই বুঝতে পারলাম কিছু একটা ঝামেলা হচ্ছে, ওই লোকে সেলফোনে কথা বলছে। তার থেকে বুঝতে পারলাম কি ঝামেলা, নামার আগেই বোঝা গেল কি ঝামেলা, যানবাহন ধর্মঘট। আচ্ছা, তো যা দেখলাম আনবিলিভেবল, এগুলো হলো ভাড়াটিয়ে গুন্ডা পান্ডা হবে আর কি, রাস্তাঘাট ব্লক করে দিয়েছে, পুলিশ কিছু করছে না, সেটা হলো অবাক ব্যাপার। তো ইট পাটকেল ছুটছে, আমরা গাড়ি নিয়ে বেরোলাম, মারা যাওয়ার মতো অবস্থা। তো এগুলি কিন্তু এত ভিজিবল, সবার জীবন দুর্বিষহ করে দিচ্ছে। এখন যদি বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকচুয়ালি যদি আইন পাস করে বলে আমরা এগুলিকে বন্ধ করব, আমার তো মনে হয় 99% বাংলাদেশি সেটাকে সাপোর্ট করবে, কারণ তাদের জীবন অতিষ্ঠ। যে নূতন প্রজন্মকে শিক্ষা দেওয়া, বলে তোমরা এই পথে গেলে তোমরা কিন্তু সাকসেসফুল হবে না। আর দু একজন হয়তো হতে পারে, ভাস্ট মেজরিটি তোমরা যদি এই নীতির পথ ছাড়ো তাহলে কিন্তু তোমাদের বেশি উন্নতি হবে না। ওই যে রোল মডেল যারা ছিল ওগুলি আর হবে না। তাহলে আমার মনে হয় ওই চেঞ্জটা আনা সম্ভব। তা আমি বলছিলাম, আমি খুব আইডিয়ালিস্টিক এসব ব্যাপারে। তা আমি ভাবছিলাম হ্যালো 17,000 ইজ এ বিগ নাম্বার। হ্যালো 17,000 ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এক বছরে 17,000, এগুলি ওই কলেজ টলেজ অ্যাফিলিয়েটেড সব মিলে আর কি। ওরা যদি 17,000 নেতা হয়, নেত্রী হন, সঠিক পথে চলার, দ্যাটস আ বিগ নাম্বার পার ইয়ার, রাইট? ওভাবেই শুরু করতে হবে, ইউ স্টার্ট দেয়ার। তো আমাদের সুবিধাটা হলো একটা, বিকজ অফ আওয়ার এডুকেশন সিস্টেম, এই যে 17,000 এরা কিন্তু সবাই নেতৃত্বের পজিশনে যাবে 8 বছর 10 বছর। তো ইট ইজ পসিবল আমার মতে আর কি বাংলাদেশে
আপনি অনেকদিন পরে দেশে গেলেন এবং সেখানে আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি চেঞ্জ দেখলেন, তো আপনি বলেছেন যে অবকাঠামোর একটা বড় চেঞ্জ আপনি লক্ষ্য করেছেন, তবে কালচারাল প্রবলেমটার কথা আপনি বলেছেন। সেই কালচারাল প্রবলেমটা বলতে এটা আমার খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা আমি নিজেও দেখেছি। আপনি বলেছেন যে চিটাগাংয়ের 4 লেন হাইওয়ের মধ্যে দেখা যাচ্ছে যে বাজার বসে, রাইট। সো এইটা কানাডায় আপনি অনেকদিন আছেন, আমিও আছি, তো এখানে এই ধরনের কোনো দেশে কল্পনা করা যায় না। শুধু কাঁচা বাজার, রাস্তায় ঢাকা আরিচা যে হাইওয়ে, যেটা মরণ সড়ক বলা হয় অনেক সময়, সেখানে কয়েক মাইল পর পর এরকম কাঁচা বাজার, রেল লাইনের উপরে কাঁচা বাজার। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি, যে আপনার অবজারভেশনটা, মতামতটা জানতে চাচ্ছি, যে এই যে কাঁচা বাজার, এই যে মহাসড়কের উপরে বাজার, এগুলো তো একটা দ্রুতগামী যান যখন একটা হাইওয়ের মধ্যে দিয়ে আসে, তখন তার পক্ষে কখনো ব্রেক করা সম্ভব হবে কিনা, তারপরে নানান ধরনের ফ্যাক্টর এগুলোর সাথে জড়িত থাকে। কিন্তু এগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু এগুলোর কোনো পরিবর্তন হয় না। শুধু হয়তো ওইগুলোর পিছনে যারা থাকে তাদের পরিবর্তন হতে পারে। এখান থেকে বের হয়ে আসার কি আপনার উপায় থাকতে পারে, বা কোন জায়গা থেকে শুরু করা যেতে পারে সরকারের জন্য, যদি আপনি বা আমাদের জনসাধারণের জন্য যদি বলেন? সব জায়গা থেকে শুরু করতে হবে। নেতৃত্বের প্রয়োজন। এক সময় আজকের যে সিঙ্গাপুর আপনি জানেন, এই সিঙ্গাপুরে এই ধরনের ছিল না। সিঙ্গাপুরে অনেক সমস্যা ছিল। আজকের যে হংকং, এ ধরনের হংকং ছিল না। আমি যখন ভ্যাঙ্কুভারে পড়ি, আমার এক বন্ধু ছিল, সহপাঠী বলতে পারেন, হংকংয়ের ছেলে। আমার সাথে বয়সে হয়তো 3-4 বছর বড় হতে পারে। তো আমাকে বলতো, যখন হংকংয়ে বড় হচ্ছিল, তখন ব্রাইব না দিলে ফায়ার ব্রিগেড আসবে না। দ্যাট ওয়াজ হংকং। এটা হয়তো 40 বছর 50 বছর আগে কথা। আজকে হংকং, সো ইট ইজ পসিবল টু চেঞ্জ। ডিফারেন্স হলো, হংকং স্মল সিটি, সিঙ্গাপুর স্মল সিটি, বাংলাদেশ ভাস্ট কান্ট্রি, ইট উইল টেক মোর টাইম। তো লিডারশিপ আসতে হবে সব স্তরে। তো পলিটিক্যাল লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের কনটেক্সটে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পলিটিক্সে ভরা। তো সেটা কিন্তু টিচাররা নিজে নিজে বন্ধ করতে পারবে না। ইট হ্যাজ টু কাম ফ্রম আওয়ার পলিটিক্যাল লিডার্স। তো ইউ স্টার্ট উইথ প্রেসিডেন্ট, ইউ স্টার্ট উইথ প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, গো ডাউন। তো এটা সুন্দর উদাহরণ দিই আপনাকে। I had the pleasure of meeting with our foreign minister. আমি তখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বোর্ড অফ ট্রাস্টিতে ছিলাম, ওনার সাথে দেখা করতে গেলাম। তো আমাদের যা ইউনিভার্সিটি সম্পর্কে আলাপ করার কথা ছিল, আলাপটা তাড়াতাড়ি শেষ হলো। তারপরে আমরা অন্য প্রসঙ্গে গেলাম। আমি কিউরিয়াস ছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম ওনার ফরেন সার্ভিসের এক্সপিরিয়েন্স আর পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা কি। তো উনি একটা সুন্দর উদাহরণ দিলেন। উনি বললেন, উনি যখন রাজনীতিতে ঢুকেন, প্রথম জনসভা করতে যাবেন, তার যারা স্টাফ, ওরা বলে, স্যার এখন তো যাওয়া যাবে না, লোকজন তো আসবে না। তো উনি বললেন, না আমি এখনই যাব। গেলেন, মাঠ খালি, কিছুক্ষণ পর লোক আসলো। কয়েকবার এ ধরনের করার পর তারপরে দেখা গেল অ্যাকচুয়ালি লোকে বুঝে ফেললো উনি টাইমলি আসেন, তো ওনার জন্য সবাই টাইমলি হয়। সো দ্যাটস এ গুড এক্সাম্পল, সামবডি শোয়িং লিডারশিপ। তো উনি আরও ওই ধরনের বেশ কয়েকটা এক্সাম্পল দিলেন। সো বেসড অন হিজ এক্সাম্পল, হি হ্যাড বিন এবল টু চেঞ্জ the behavior of people within his, কি বলা ওখানে বাংলাদেশে কি বলে জানেন, এখানে বলতে রাইডিং। সো একজনের লিডারশিপ লোকাল লেভেলে সেটা হতে পারে। তো আমাদের ওই লিডারশিপ লাগবে সব লেভেলে আর কি। এখানে যদি একটু অ্যাড করি, একটা একই সম্পর্ক বলা চলে, মন্ত্রী উল্টা পথে গাড়ি নিয়ে যাচ্ছেন, সেটা তো হলো না। পুলিশের গাড়ি উল্টা পথে যাচ্ছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি কিছুদিন আগে। আপনি ট্রাফিক আইনের কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন। তো সেক্ষেত্রে সমাধানের কি অবস্থা? আইনের শাসনটা খুবই ইম্পর্টেন্ট।
আমি যখনই দেশের কথা ভাবি আমি বলি দেশে যদি একটা জিনিস করতে হয় কি করতে হবে, আইনের শাসন চালু করতে হবে। আইনের শাসন এমনি যে আমাদের আদালতে যে দাড়িপাল্লা থাকে বা মূর্তির চোখ বন্ধ থাকে, ইট হ্যাজ মিনিং। আইন ইয়ে করতে হবে, প্রথম কথা আইনগুলি ভালো আইন হতে হবে, খারাপ আইনও তো আছে। তারপরে আইনটাকে সমানভাবে প্রযোজ্য করতে হবে। যারা আইনের বাইরে যাবে তারা যদি বুঝতে পারে আইনের বাইরে গেলে কিন্তু কনসিকুয়েন্স আছে, কিন্তু সেটা যদি বুঝতে না পারে তার কোনো কনসিকুয়েন্স নাই। সেটাই আমি জানি আমি যদি স্পিডে গাড়ি চালাই, কারো হয়তো কোনো অসুবিধা করছি না, কিন্তু তা আইন ভাঙছি, ধরতে পারলে আমাকে টিকিট দেবে, বেশি টিকিট হলে আমার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবে, তো যার ফলে আমি সাবধানে চালাই। তো সেটা হলো আইনের ইয়ে। ধরা পড়লে কিন্তু আমাকে ধরবে, ডাজন্ট ম্যাটার হোয়াট ইট ইজ। নট অনলি ধরবে, এখানে কিন্তু আমাকে যদি ধরে আমাকে আরো বেশি শাস্তি দেবে না, আমাকে প্রোফাইলটা দেবে বেশি, রাইট? তো এক্সাম্পল করার জন্য ধরেছি। তো ওভাবেই ওই নেতৃত্ব থেকে আসতে হবে এগুলি চেঞ্জগুলো। তো এটা তো ছোট একটা ট্রাফিকের ইয়ে, এটা হলো কালচারাল, তাই। তো আমি একটা পিকনিকে গেলাম, আমাদের চিরাং অ্যাসোসিয়েশনের পিকনিক, অনেকদিন ধরে ডাকে, তো এবার গেলাম। তো খাওয়ার সময় আসলো, বিশাল লাইন। তো আমাকে অনেকে গল্প করতে চায় আমার সাথে, আমি লাইনের পিছনে পড়ে গেলাম। তো অর্গানাইজার একজন এসে আমাকে বললে, ভাইয়া এদিকে আসেন। I refuse politely. না, আমি লাইনে আছি, লাইনে থাকবো। So that's what it is. Just because I'm a guest, I should not be breaking that line, right? তো এখন মন্ত্রীদের যেটা করা উচিত, মন্ত্রীদের আমি সিম্প্যাথেটিক, ওনাদের কাজ হচ্ছে এই আছে, ওই আইন ভঙ্গ না করে ওনাদের অন্য ব্যবস্থা করা উচিত, যেটা তো করে। আমরা একবার চায়না গেলাম গভর্নর জেনারেলের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে, প্রিভিয়াস প্রাইম মিনিস্টার। তো একটা বিশাল সিরি চুমকিন, আমরা যাচ্ছি মোটর ক্যারি করে, রাস্তা খালি করে দিয়েছে প্রোটোকল দিয়ে। তা তখন আমরা বলছিলাম প্রাইম মিনিস্টারকে, বলছে এরা কিন্তু এখানকার ট্রাফিক প্যাটার্ন না, এটা প্রাইম মিনিস্টারের দলে বলেই। তো there are occasions when you have to do that, right? তো ঢাকায় আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমি হোটেলে ছিলাম, আমাকে কনভোকেশনে নিয়ে যাবে, সাংঘাতিক ভিড়। তো দে হ্যাড এ পুলিশ অফিসার উইথ মি, আমাদের সিস্টেম আছে, ওরা ট্রাফিক ইয়েতে আমাকে যে গাড়িটা নিয়ে চলে যেতে পারে সব দিকে আটকে দিয়ে আমাকে নিয়ে গেল। দ্যাটস অল রাইট, ইউ হ্যাভ টু ডু দ্যাট। আমি বেনিফিশিয়ারি বলে বলছি না, কিন্তু ওই আইন ভেঙে উল্টাপাল্টা করা সেটা তো ঠিক না। আপনি এই প্রসঙ্গে একটা কথা বলেছেন যে আমাদের সংবিধান অনুযায়ী সব নাগরিকের অধিকার সমান। রাইট। আপনি বলেছেন যে আমি প্রিভিলেজড পারসন, সেই হিসাবে আমার সাথে হয়তো সেক্রেটারির খাতির আছে, আমি দ্রুত একটা জিনিস পাস হয়ে যেতে পারবো, যেখানে সাধারণ মানুষের সেই সুযোগ নাই। তো স্বাধীনতার 40 বছর 44 বছর 45 বছর চলে গেছে, সাধারণ মানুষ এই জায়গাটায় অ্যাটলিস্ট তাদের যে অধিকার, যেমন আমি নিজে এখানে, আপনি আছেন, আমি আছি, আমার 97 সালে থেকে আমি এখানে আছি, আমাকে কখনো এই 2017 পর্যন্ত কোনো মন্ত্রীর কাছে যেতে হয় না, কোনো এমপির কাছে যেতে হয় না, কোনো তদবিরের জন্য আমাকে যেতে হয় না, আমি আমার মতো অফিসে যাই, কাজ করি। এই সুযোগটা বাংলাদেশে নাই কেন? এই সুযোগটা কিভাবে সৃষ্টি হতে পারে? ওই যে আইনের শাসন, তো আইনের শাসন সৃষ্টি হলে কি লাগবে? দেশে যারা কর্ণধার তাদের বলতে হবে, বলে আমরা আইন মেনে চলবো, আমরা দেশের উন্নতি করতে গেলে আইনের শাসন লাগবে। কেন আইনের শাসন না থাকলে অরাজকতা। আমি পলিটিক্যাল কথা বলছি না, সিম্পল জিনিস। আপনার আমার একটা ডিসপিউট হলো, হোয়াট এভার দ্যাট ইজ, আমরা নেইবার ধরেন, আমরা যদি নিরপেক্ষ আইনের কাছে না গিয়ে নিরপেক্ষ বিচার না পাই, তাহলে তো ঝামেলা, তো কোথায় যাবো? রাইট, অরাজকতা হয়ে যায়, তো সিস্টেমটা ভেঙে পড়ে। যারা ঘুষ খায় ওদের যদি ধরা না হয়, তারা তো ঘুষ খাবেই, রাইট? তো দি লিস্ট গোজ অন, রাইট? তো যারা ইট পাটকেল মারছে রাস্তায়, পুলিশ তাকিয়েছে, পুলিশ ওকে ধরলো না, তো ইট পাটকেল মারবেই। এখানে আপনি দেখেন রাস্তায় গিয়ে ইট পাটকেল মেরে গাড়ি ভাঙেন, কি অবস্থা হবে আপনার? ইউল বি জেলড, পিপল নো দ্যাট,
রাইট? তো ওইটাই আর কি। তারপরে বলে সেকেন্ড হলো আইনকে সমানভাবে ইয়ে করতে হবে, রাইট? তো কাউকে ধরে মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি সেটা রাইট রং বলছি না, আবার অনেকে মানে ধরছেন না, রাইট, পলিটিক্যাল কারণে, যে কোনো কারণে, তাহলে তো আইনের শাসন হলো না। ইটস সিলেক্টিভ অ্যাপ্লিকেশন অফ ল। তো সেটাই প্রবলেম। আজকে পত্রিকায় দেখেছেন বোধহয় যে গতকাল একটা মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ে বাসে বগুড়া শহর থেকে আসছিল, যমুনা সেতুর কাছে ওখানে সব চলে যায়, অন্যান্য প্যাসেঞ্জাররা নেমে যায়, তারপর মেয়েটাকে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে মেয়েটাকে ধর্ষণ করা হয় এবং তাকে ঘাড় মটকে তাকে মেরে ফেলে তার মৃতদেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বনের মধ্যে। এই যে ঘটনাটা, কিছুদিন আগে এগুলো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি, এখন বাংলাদেশে দেখছি। তো অনেকেরই প্রশ্ন যে আপনার এর সাথে পরিবহন শ্রমিকরা জড়িত। বাংলাদেশে পরিবহন শ্রমিকরা তাদের শুধু পরিবহন, সব ক্ষেত্রে ইউনিয়নের একটা ব্যাপার থাকে। পরিবহন ইউনিয়নটা খুবই শক্তিশালী। যখনই এর আগে আপনার টরন্টোর মিশুক মনির ব্যাপারটা আপনি জেনেছেন, যখনই তাদের রায় ঘোষণা করা হলো তখন দেখা গেল যে সারা বাংলাদেশে পরিবহন ধর্মঘট ডাকা হলো। তো অনেকে আশঙ্কা করছেন এই ঘটনারও বিচার হবে না। তো কিভাবে এর থেকে উত্তরণ, আপনার মতে কিভাবে এর থেকে বের হয়ে আসা যায়? সব এই পরিবহন ধর্মঘট যে ইউনিয়ন যারা কন্ট্রোল করেন, তাদের অনেকে আজকে এই সরকারের মন্ত্রী আছেন, আবার আগের সরকারের সময়ও দেখা গেছে, এটা কোনো রিগার্ডলেস যে এই সরকার বা ওই সরকার, সব সরকারের সময় দেখা গেছে যে এরকম ঘটনা ঘটছে। এখান থেকে কিভাবে তো করতে হবে? প্রথমে পলিটিক্যাল লিডারশিপ হ্যাজ টু ডিসাইড দ্যাট আমরা দেশে আইনের শাসন চালু করব। তারপরে যারা আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, তাদেরকে আইন প্রয়োগ করতে হবে। তো তাদেরকে সরকার বলতে হবে মানে এটা তোমার কাজ, এটা করলে তোমার কোনো ক্ষতি হবে না, দ্যাটস ইউর জব, না করলে তোমার অসুবিধা হবে। তো আরও একটা উদাহরণ দিই, আমার জানা হিল ট্র্যাক্সে একটা ছেলেকে আর্মি ধরে নিয়ে মারতে মারতে মেরে ফেলল। ওর বাবা মা পুলিশ স্টেশনে গিয়ে কেস নিতে পারে না, কেস নেয় না পুলিশ। হাউ ইজ দ্যাট? সেটাই, শুধু কেসই নেবে না, সো দে আর অলরেডি সিলেক্টেড বিকজ আর্মি ইজ ইনভলভ। তো তার মানে এটা কি? তার মানে আমাদের আইনের শাসনটা ঠিকমতো চালু হয় না এখন। আগের থেকে হয়তো ইমপ্রুভ হয়েছে কিনা জানি না, ঠিকমতো চালু হয় না। সেকেন্ডটা ওই যে কালচার অফ ভায়োলেন্স, যে ভদ্রমহিলাকে মেরে ফেলতে বললো। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত মারামারি হতো না। এটা আরেক অনুষ্ঠানে বলছিলাম, আমরা বাংলাদেশে গণ আন্দোলন শুরু হলো, ভাষা আন্দোলন, কয়জনকে মেরেছে? 4-5 জন, 6 জন, 7 জন। জেনারেল পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এই ধরনের সার্জেন্ট জোহরলোককে মারা, এই মারা, এটা নট অ্যাকসেপ্টেবল। এবং রাত দিন মারামারি হচ্ছে, শুধু ধর্মঘট করে মারছে সেটা না। আর একটা ডকুমেন্টারি ছবি দেখলাম, ব্লগারদের মারছে, এই করছে সেই করছে। ওই যে কালচার অফ ভায়োলেন্সটা বেড়ে গেছে। তার মানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থারা ওরা সাকসেসফুল না এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য। অস্ত্র থাকবে কেন? অবৈধ অস্ত্র থাকবে কেন? রাইট? তো প্রবলেমটা ঝট করে সমস্যার সমাধান হবে না। তো প্রথম দরকার হলো শুধু প্রাইম মিনিস্টার না, সরকারের এবং বিরোধী দলের যারা বলছে আমরা আইনের শাসন চালু করবো। ভেরি ডিফিকাল্ট টু ডু, যে অবস্থা হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। আইনের শাসনের সাথে বিচার বিভাগের স্বাধীনতা একটা ওতপ্রোতভাবে জড়িত। অ্যাবসলিউটলি। তো অনেক সংগ্রামের পরে 90-এর গণ আন্দোলন, তারপরে বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগ, এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে আমাদেরকে। তো ষোড়শ সংশোধনীর রায়ের পরে যে প্রতিক্রিয়া আমরা দেখছি, আপনি হয়তো দেখেছেন যে প্রধান বিচারপতি সহ 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে একটা রায় দিয়েছেন এবং সেখানে অনেকগুলো পর্যবেক্ষণ দিয়েছেন কিভাবে আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত করা যায়। এটা কোনো ব্যক্তিগত বা
কোনো ব্যক্তিকে উল্লেখ করে না, কোনো বিশেষ সরকারকে উল্লেখ করে না। এটা সম্পর্কে আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীরা পরস্পর বিরোধী, যার জাস্ট রাজনৈতিক গেইন নেওয়ার জন্য বিএনপি, আওয়ামী লীগ সবাই, আমি যদি নাম উল্লেখ করি বলি, এক এক রকম এক এক বক্তব্য যাচ্ছে। এবং আগে কখনো দেখা যায়নি যে এইভাবে প্রধান বিচারপতিকে সরাসরি একটা রায় ঘোষণার পরে এভাবে টার্গেট করে কথা বলা হচ্ছে। এই ব্যাপারে আপনি যদি একটু বলেন যে এই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে, যদি আজকে এই পর্যায়ে এসে এখান থেকে কোন দিকে টার্ন করতে পারে, আমরা কোন দিকে যাচ্ছি? বিচার বিভাগের যদি স্বাধীনতা না থাকে তাহলে তো আইনের শাসন হবে না। তো ভালো উদাহরণ হলো ইউএস না, ডোনাল্ড ট্রাম্প তার ট্রাভেল ব্যান করলো, কোর্ট বললো না, জুনিয়র লেভেল কোর্ট। ইয়াস, প্রেসিডেন্ট খেপছে, এই করছে, কি করছে, কিন্তু কোর্ট কিছু করতে পারে না, রাইট? তো সেটা হলো আইনের শাসন। জাস্ট বিকজ ইউ আর প্রেসিডেন্ট you cannot do anything that is not provided for in the laws of the country. তো এই যে কালচারটা আমাদের রাজনীতিবিদরা সুপ্রিম কোর্টের জাস্টিসদের বিরুদ্ধে কথা বলে, দ্যাটস নট এ গুড কালচার, রাইট? সেটা কিন্তু ভালো হয় না। তারপরে তাদের আবার কিন্তু ক্ষমতা এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, এটা হলো হিউজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রাইট? আপনি আমার বিচার করবেন, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো, আপনাকে ফায়ার করতে পারবো, ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট এনিমোর, রাইট? তো এগুলো সবগুলি হলো সিমটম অফ, কি বলে, উইক, কি বলে, মেবি নন এক্সিস্টেন্ট রুল অফ ল। তো আমাদের ট্র্যাডিশন কিন্তু ভালো, ব্যারিস্টার অনেক কিছু খারাপ কাজ করেছে, কিন্তু আমাদের আইনের শাসনটা বুঝিয়ে দিয়ে গেছে। ওরা হয়তো ঠিকমতো সেটা অ্যাপ্লাই করে নাই, ওরা হয়তো অনেক পাক্ষিকতা করতো, কিন্তু যেগুলি আইনগুলি আমরা ইনহেরিট করেছি ব্যারিস্টারের কাছ থেকে, বেসিক ফ্রেমওয়ার্কটা কিন্তু ভালো, কিন্তু আমরা সেটাকে আস্তে 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 নষ্ট করে ফেলেছি। আমি ফিরে যাই সেই কালচার। তো কারা প্রাইম মিনিস্টার হন? না, আমাদের নিজের লোকজন তো প্রাইম মিনিস্টার। কারা মন্ত্রী হন? নিজের লোকজন মন্ত্রী হন। তো প্রথম লিডারশিপ অ্যাকচুয়ালি আসতে হবে প্রাইম মিনিস্টার থেকে আমাদের মতো দেশে। তো গোয়িং ব্যাক টু সিঙ্গাপুরের ডিফারেন্সটা কে করেছে? প্রাইম মিনিস্টার। ইন এ ডিফারেন্ট কনটেক্সট, সাউথ আফ্রিকার এত করুণ ইতিহাস, যারা ব্ল্যাক সিটিজেন মেজরিটি, তাদেরকে মাইনরিটি হোয়াইটরা এত মিসট্রিটমেন্ট করেছে। অনেক তাদের একটা ইমোশনাল রিজন ছিল ওদের প্রতিশোধ নেওয়ার। ম্যান্ডেলা লিডারশিপ যেটা দেখিয়েছে, রিকনসিলিয়েশন, সাউথ আফ্রিকা ব্লাড বাথ হয়ে যেতে পারত। তো হি হ্যাজন্ট বিন এবল টু সলভ এভরিথিং, বাট অ্যাট লিস্ট সেট। তো ক্যানাডার এক্সাম্পল বলি, আমাদের প্রাইম মিনিস্টার, কারেন্ট প্রাইম মিনিস্টার, সিরিয়ান রেফিউজির ব্যাপারে যে লিডিং রোল নিল, প্রাইম মিনিস্টার যদি লিডারশিপ না নিত তাহলে কিন্তু কেনেডিয়ানরা এত কিছু ভাবতো না। যেহেতু প্রাইম মিনিস্টার মোবিলাইজ দ্য পিপল, তখন দেখা যাচ্ছে 10 ফ্যামিলি মিলে, যারা কোনোদিন ভাবেনি রেফিউজিকে হেল্প করবে, বাট দে হিডেড দি কল অফ দ্য লিডার অফ দ্য কান্ট্রি। আমার পরিচিত অনেকে ধরনের 10-5 জন মিলে এটা স্পন্সর। তো সো লিডার্স ক্যান মেক এ ডিফারেন্স। বাংলাদেশে করে নাই, আমাদের লিডাররা ভালো কাজও করেছে। সাকসেসিভ প্রাইম মিনিস্টার্স উইমেন রাইটসের উপর অনেক কিছু ভালো কাজ করেছে। সো আমরা জানি যে ওনারা ভালো কাজ করতে সক্ষম। ইজি না, একজন লোক তো সব চেঞ্জ করতে পারে না। সো প্রথম, ইজি ফর মি টু সে, বিকজ আই এম নট ইন দ্য রোল। তা আপনি যদি শুরু করেন, ইউর প্রাইম মিনিস্টার,
let's take an easy subject, like corruption. বলছে, I will not appoint any corrupt person as my minister. That would be a good start. তো আমি যদি বাডিং পলিটিশিয়ান হই জুনিয়র লেভেলে, ইভেনচুয়ালি আমার এমপি হওয়ার শখ, মন্ত্রী হওয়ার শখ, আমি যদি জানি আমি যদি চুরি টুরি করি বাবা, আমার কিন্তু এখানে ক্যাবিনেটে জায়গা হবে না, যেটা এখানে হবে। এখানে যদি কেউ ক্রিমিনাল কনভিকশন থাকে, ইউর ডান, রাইট? তো ইউ ক্যান অ্যাকচুয়ালি সেট দি টোন, রাইট? তো ওই যেটা বলছিলাম আর কি, সিম্পল এক্সাম্পল, যে আমাকে রিকোয়েস্ট করলো, বলছে আপনি আসেন, লাইনে দাঁড়াবেন না, বাট আই ডিডন্ট মুভ। ওটা আমি কিন্তু কাউকে খুশি করার জন্য না, ইটস জাস্ট মাই হ্যাবিট। লাইনে দাঁড়িয়েছি, আমি নিয়ম ভঙ্গ করবো। তো এতক্ষণ আমি ফোকাস করছি শুধু নেতাদের উপর, আমরা নাগরিক হিসাবেও কিন্তু আমাদের দায়িত্ব আছে। তো ঢাকার একটা উদাহরণ বলি, আমি যখন ছাত্র ছিলাম, তো এক রিক্সা দিয়ে যাচ্ছে দুই ছাত্রী, কে একজনকে টাচ করেছে। এখন কি হবে জানি না, এখন তাদের মেরে ফেললো। তো দুই ছাত্রী রিক্সা থেকে নেমে ধরেছে, অ্যাপ্রেন্ড করেছে, স্যান্ডেল দিয়ে মারপিট করলো, এবং ওই লোকের উপায় নাই, বিকজ পিপল আর রেসপেক্টফুল। তুমি এটা করেছো, তো আমি বলছি না যে জনগণ নিজের হাতে বিচার নেই, বাট দ্যার ইজ দ্যাট রোল অফ দ্য সিটিজেন, রাইট? এখানে যদি আপনি একটা লাইন দিয়েছেন, কেউ যদি লাইন ভাঙে, পুলিশ লাগবে না, নেক্সট লোক বলবে, বলে ওয়াই আর ইউ ডুইং ইট, পোলাইটলি। সো ইন্ডিভিজুয়াল সিটিজেনস ক্যান প্লে এ রোল। ওই যে যানবাহন ধর্মঘটের সময় চিরাগে আটকা বললাম, তো যারা ব্যারিকেড করছে, আমি ওদেরকে গুন্ডা পান্ডা বলবো আর কি, মেবি আই এম ইউজিং টু টাফ এ টার্ম। ওরা তো হ্যান্ডফুল, ওখানে এত নীরব লোকজন যে আসছে ওখানে, ওরা কেন প্রতিবাদ করে না, রাইট? হয়তো ভয় পায় বা whatever it is। তো এটা আপনাকে একটা জোক বলি, জোকটা হলো, বলে ক্লাইভ যখন বাংলার উপর মার্চ করে যাচ্ছিল, দুই পথে যত লোকজন দাঁড়িয়েছিল, সবাই নাকি একটা করে ইট পাটকেল ছুড়লে ক্লাইভের আর্মি শেষ হয়ে যেত। সো জনগণেরও কিন্তু এটা দর্শক হয়ে থাকার কোনো ক্ষমতা আছে। তো ওই যে আপনার আগের প্রশ্নটা হলো, বলে কোথায় চেঞ্জটা হতে হবে, লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? জনগণ ইম্পর্টেন্ট। এখন গোয়িং ব্যাক টু চিফ জাস্টিস, পলিটিশিয়ানরা প্রতিবাদ না করে, পলিটিশিয়ানরা পলিটিসাইজ করে, একদল বলছে এটা, ওদের বলছে এটা, আরেক দল থাকলে যে একই কাজ করতো না, ভাবার কোনো কারণ নাই। তো প্রতিবাদটা করতে হবে সাধারণ লোকের, বলছে সবাই যদি বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক, সবাই যদি প্রতিবাদ করে, তো হিয়ার ইজ এ গুড এক্সাম্পল, পজিটিভ এক্সাম্পল। আপনারা তো মিডিয়া লাইনে আছেন, so you'll appreciate it. এখানে নিউজ পেপার বিজনেস ইজ এ ডাইং বিজনেস। বাংলাদেশের প্রথম আলোর এডিটর মতিউর রহমানের সাথে আলাপ হচ্ছিল, ইটস এ ফ্লারিশিং বিজনেস, রাইট? দে মেক প্রফিটস। আমার মনে নাই কত তার রিডারশিপ, হিউজ, এখানে রিডারশিপ কমে যাচ্ছে। তো প্রথম আলোর মতো নিউজ পেপার, সিরিয়াস নিউজ পেপার, ইউ ক্যান পিক এনি আদার্স। তো প্রথম আলোর মতো সিরিয়াস নিউজ পেপার এতজন লোকে পড়ে, আমি শুনে সাংঘাতিক খুশি হলাম। কেন খুশি হলাম? নট বিকজ আমি প্রথম আলোর এডিটোরিয়াল পজিশনের সাথে একমত বা দ্বিমত ছিল না, আমি খুশি হলাম এই জেনে যে যেসব নাগরিক প্রথম আলো পড়ে, এরা আমার মতে সচেতন নাগরিক। তার মানে বাংলাদেশের সচেতন নাগরিকের সংখ্যা কিন্তু প্রচুর, রাইট? ওদেরকে মোবিলাইজ করতে হবে, সো দে হ্যাভ টু স্পিক আউট। তো let me bring close to home. তো আপনারা তো জানেন, রাঙামাটিতে পাহাড়ে অনেক অত্যাচার হয়। আপনি যদি চিটাগাঙে বসে, ঢাকায় বসে একজন সচেতন নাগরিক, এ ধরনের অত্যাচার হচ্ছে, আপনি যদি প্রতিবাদ না করেন বা চোখ বুজে থাকেন, তাহলে তো ঠিক হলো না। তো যদি আপনি চোখ বুজে থাকেন, আরেকজন চোখ বুজে থাকে, এসব সমস্যা
একটার পর একটা বাড়তে থাকবে। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটেরিয়েট করার শুরুটা হয়েছে কিন্তু আমার মতে হিল ট্র্যাক্স থেকে। তো হিল ট্র্যাক্সে যখন আইন প্রয়োগকারীরা আইন প্রয়োগ না করে আইন ভঙ্গ করছে, তো প্রবলেমটা হলো এটাই, এটা কিন্তু ট্রান্সফার হয়। আপনি যদি এটা খারাপ অভ্যাস শুরু করেন এক জায়গা থেকে, হিল ট্র্যাক্স হলো দেশের আপনি 10% ল্যান্ড মাস, পপুলেশন হবে আরও ছোট। তো ওই বদ অভ্যাসটা যেটা হয়, ওটা সংক্রামক হয়ে যায়। তো আমি যখন বড় হচ্ছিলাম তখনই কিন্তু আইনের শাসনের প্রবলেম ছিল। একটা পুলিশ অফিসার ছিলেন, নাম ছিল চেরাগালি, খুব রসিক ছিলেন ভদ্রলোক। তো তোনার লাইনটা আপনি শুনলে ভালো লাগবে, অ্যান্ড ইল টেল ইউ স্টোরি। উনি বলতেন, আমার নাম চেরাগালি, আমি দিনেও জ্বলি রাতেও জ্বলি। ওকে, সো দ্যাটস নট দি মেইন পার্ট। আকাশের যত তারা আমার আইনের তত তারা, বুঝে নেন। মানে আমি যদি চাই, আই ক্যান পুট ইউ ইন ট্রাবল। সো আমাদের ভাবা উচিত না যে আইনের শাসনটা ঝট করে ইয়ে করে গেছে। তো অনেকদিন থেকে কিন্তু অবনতি হতে হতে এই অবস্থা। পাহাড়ের ব্যাপারে আমি আসছিলাম কিছুদিন আগেও, প্রতি বছরই দেখা যায় যে পাহাড় ধসে অসংখ্য প্রাণহানি, গাছ কাটা, পাহাড় বিক্রি করে দাও, আপনি আরো ভালো জানবেন এগুলোর শেষ কোথায়? কেউ কিন্তু ভাবছে না শেষ কোথায়, আমি জানি না। তো পাহাড় নিয়ে কেউ ভাবছে না, কারণ আমাদের নাগরিকরা সচেতন না হলে পাহাড়ে কি হচ্ছে, ইট ডাজন্ট বদার মি, আমি আমার মতো আছি। তো প্রবলেমটা হলো, হাউ ডু ইউ লুক অ্যাট এইগুলি, পাহাড় বলেন, ফরেস্ট বলেন। আমি দেখি আমার দৃষ্টিতে বাংলাদেশে দুইটা মেন সম্পদ। এটা হলো জনসম্পদ, আমরা সেটাকে ঠিকমতো ডেভেলপ করছি না, another টপিক। আর এটা হলো প্রাকৃতিক সম্পদ, সুন্দরবন বলেন, পাহাড় বলেন, কক্সবাজার বিচ বলেন, এই সব কিছু আর কি, আমাদের নদীগুলি বলেন, এগুলো আমার মতো এগুলো প্রাকৃতিক সম্পদ। অফকোর্স এগ্রিকালচার তো আছে। তো ইফ ইউ লুক অ্যাট ইট ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, তাহলে বলতে হবে এগুলি আমাদের ভরসা, এগুলিকে আমাদের ঠিকমতো করে রক্ষা করতে হবে। তো এখানে ধরেন ব্রিটিশ কলাম্বিয়া, ফরেস্ট্রি ইজ আ বিগ সেক্টর। এখানে যদি সব ফরেস্টগুলো যদি কেটে কেটে শেষ করে দেয়, 50 years down the road, 100 years down the road, British Columbia will be big trouble. New Brunswick, same thing. আমেরিকাতেও তাই বলতে, আমেরিকাতে ফরেস্ট্রি আছে। তো সুইডেন ধরেন, তো ইউ হ্যাভ টু হ্যাভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট মেথডস। এদেশের জন্য যেটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের অন্য কিছু বেশি কিছু নাই আর। তো এখন ওই বড় ধরনের আমাদের প্ল্যানিংয়ের অভাব, কেউ কিন্তু এগুলি চিন্তা ভাবনা করছে না পুরো দেশের জন্য, বা করলেও সেটা ঠিকমতো সামঞ্জস্য হচ্ছে না। হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট চিন্তা ভাবনা করছে, কিন্তু পলিটিক্যাল লেভেলে চিন্তা ভাবনা নাই। তো শুধু হিল ট্র্যাক্সে ফরেস্ট না, ফরেস্টগুলিকে দেখতে হবে দেশের সম্পদ। সম্পদ কী করে কাজে লাগাবো? গ্যাস ওয়াট অনেক আগে, ইভেন পাকিস্তানি সময়ে সেটা এক্স্যাক্টলি চিন্তা ভাবনা ছিল। রিজার্ভ ফরেস্ট যেগুলি করেছে হিল ট্র্যাক্সে, ওগুলি তো একা একা হয় নাই, সরকারের উদ্যোগে অনেক গাছ লাগানো হয়েছে, সেজন্য রিজার্ভ ফরেস্ট। তার মানে ওই সময়ের সময়, ইভেন বিফোর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ওই সময় সরকার বলেছে এটা ইম্পর্টেন্ট, সেজন্য ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে, রাইট, কনজারভেটর অফ ফরেস্ট এসে। তো আপনি হয়তো দেখেছেন পত্রিকায়, গত 10 বছরে 85% ফরেস্ট শেষ করে দিয়েছে, গত 10 বছরে। এটা শুধু চুরি না, এটা হলো পুকুর চুরি। তো যার ফলে এগুলি সব কিছু হচ্ছে, শুধু ফরেস্ট তো গেলই, রাইট। এখন আপনি ফরেস্টটা যেটা পার্ট অফ ইকোসিস্টেম, এটাকে ধ্বংস করে দিলেন। তো আমার ভয়টা হলো, পাহাড়ে যেটা হচ্ছে, এরা কিন্তু অনেক আগে আমরা চিরাঙে দেখেছি, চিরাঙে কিন্তু পাহাড় আছে, কিন্তু চিরাঙে
যেহেতু বেশি ডেভেলপ হয়ে গেছে পাহাড়টা আর কেটে কেটে সমতল করে ফেলছে। চিরাগে মাঝে মধ্যে কিন্তু পাহাড় ধস হতো ওই ছোটোখাটো পাহাড়ের দিকে। তো এখন এটা ম্যাসিভ স্কেলে এখানে হওয়াতে আরও বেশি হচ্ছে আর কি। তো ওটাকে আইসোলেটেড করে না দেখে আমি দেখি সাস্টেনেবল ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ। তো আমাদের ওখানে রাঙামাটিতে পাহাড় ধস, চিরাঙ্গে বন্যা। কেন বন্যা? ওই যে আপনার ড্রেন ট্রেন সব ভরে ফেলেছে। ঢাকায় বিশাল বৃষ্টি হলে ঢাকায় বন্যা হবে, কারণ ইয়ে করে সব ভরে ফেলেছে। তো যেটা আমি দেখি সেটা হলো ওই হাই লেভেল প্ল্যানিংয়ের অভাব। যেমন ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছু ঢাকায় হতে হবে কিনা। ইনফ্যাক্ট দ্যার ইজ নো রিজন ফর দেম টু বি ইন ঢাকা। ওদের খুলনায় হতে পারে না কেন? ওদের তো পোর্ট দরকার। চিটাগাঙে হতে পারে না কেন? তো ওই প্ল্যানিংগুলি না থাকাতে ঢাকা, আপনি রিসেন্টলি দেখেছেন কিনা জানি না, ইন টার্মস অফ বসবাসযোগ্যতা অনেক নিচে নেমে গেছে। বটম ফোর্থ, রাইট? আপনারা যারা ঢাকার, আপনারা তো ঢাকাকে ভালোবাসেন। আমি ঢাকায় পড়েছি, সো আই হ্যাভ সাম সেন্স অফ ঢাকা। আমি তো ঢাকাকে কনসিডার করি আনলিভেবল। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না, সেটাই, রাইট? হাউ ডু ইউ লিভ? ঢাকার লোকজন কিন্তু যোগাযোগ রাখতে পারে না একের সাথে আগে, রাইট? আগে আমি ঢাকা কলেজ থেকে বনানী যেতে পারতাম, যে থেকে যেতাম গুলশানে যেতাম বাসে করে, এক ফ্যামিলি থাকতো। সো ইট ওয়াজ পসিবল টু মুভ অ্যারাউন্ড। এখন কিন্তু মুভমেন্টটা পসিবল না। 3-4 ঘন্টা আপনার শুধু রাইট। তো ওই সবগুলি, আপনার প্রশ্ন ছিল বনের ব্যাপারে, আমরা কিন্তু সব ব্যাপারে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা দেখি না। It's a terrible thing, Rana Plaza, right? Again, rule of law. কেন এই ধরনের বিল্ডিং বানাতে দেওয়া হয়? বিল্ডিং কোড তো আছেই। বিল্ডিং এগুলি বানাতে পারে কারণ কেউ কোড মানে না, রাইট? রাঙামাটিতে তো বাড়িঘর ধসে গেলো, প্রথম কথা গাছ কেটেছে। বেশিরভাগ বাড়িঘর লোকে করেছে, কোনো সিটির প্ল্যানিংয়ের কোনো কিছু ব্যবস্থা নাই, কোনো কিছু তো হবেই। সো মোর টু কাম, আনফর্চুনেটলি। এইটার সাথে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, অনেক কথা হলো আপনার সাথে, আর দুটো প্রশ্ন করে শেষ করব। যে কথাগুলো আমরা বললাম, আপনার কাছ থেকে শুনলাম এবং আমরা আলোচনা করলাম, এর সাথে কি মেধাহীন নেতৃত্বের কোনো সম্পর্ক আছে? আমি যদি প্রশ্নটা এইভাবে করি, আজকে আপনি যদি কিন্ডারগার্টেনে বাচ্চা ভর্তি করাতে যান, সেখানে বাচ্চাদের ক্লাস 1 বা কেজির ছাত্রছাত্রীদেরকে তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে ওখানে ভর্তি হতে হয়, অর্থাৎ তাদেরকে মেধার প্রতিযোগিতায় নামতে হয়। আপনি বিসিএসে যান, আপনি যে কোনো ইভেন ব্যাংকে চাকরির জন্য যান, আপনাকে একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়। একটা জায়গা শুধু যেখানে কোনো মেধার কোনো বালাই নাই, মেধার কোনো প্রতিযোগিতা নাই, মেধার ভিত্তিতে বাছাই হওয়ার কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। তাদের যে কাউন্সিলগুলো হয়, যে সম্মেলনগুলো হয়, কিংবা যেভাবে নেতৃত্ব গঠিত হয়, আলটিমেটলি তারাই সমাজটাকে কন্ট্রোল করে। তো এইটার সাথে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এই মেধা আলটিমেটলি যদি এরকম কখনো যদি কারো মনে হয় একজন সিটিজেনের, যে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার অধিকার ছিল যে এর থেকে বেটার মেধার নেতৃত্বের অধীনে আমার দেশ চলা, কিংবা আমার নিজের ভাগ্য পরিবর্তন হওয়ার একটা সুযোগ হয়তো ছিল, কিন্তু হলো না, যেহেতু এখানে লেস মেধাহীন লোকজন এখানে নেতৃত্ব দিচ্ছে। এইখানে আপনি কি পলিটিক্যাল রিফর্মের কোনো সুযোগ দেখেন কিনা? এটা হলো এগেন কালচারাল থিং। আমি পলিটিক্যাল নেতৃত্ব দেওয়া আর যে সেন্সে আপনি মেধা বলছেন, দে আর নট নেসেসারিলি মিউচুয়ালি এক্সক্লুসিভ, রাইট? মেধাবান থাকতে পারে, না থাকতে পারে। You can be the best university professor, but you can be a lousy political leader, right? So এটাকে কিন্তু ইয়েটা করা যাবে না। তো আমি পাল্টা প্রশ্ন করব, আমরা তো শুধু পলিটিক্যাল ক্লাসের উপর এতক্ষণ ফোকাসটা রাখলাম, এরা কিন্তু ইন আইসোলেশন কাজ করে না, রাইট? ইউ নিড সিভিল সার্ভেন্টস। এই যে পুলিশ অফিসারদের কথা বললাম, রাইট? ইউ নিড দ্যাট। ইউ নিড আর্মি, রাইট? ইউ নিড জুডিশিয়ারি। তো এরা তো মেরিটোরিয়াস প্রসেসে আসছে। ইউনিভার্সিটি টিচাররা পলিটিক্স করে, রাইট? হোয়াট এ স্যাড থিং, রাইট?
গ্রুপ আছে এই আছে। তো প্রবলেমটা কিন্তু মাচ ব্রডার দেন দ্যাট। প্রবলেমটা আমাদের বেসিক আমাদের নৈতিক স্খলন হয়েছে সমাজের। তো এতক্ষণ পলিটিশিয়ানদের কথা হলো, আমি একটু টিচারদের কথা বলি। আমি যখন পড়াশোনা করি, মোস্ট অফ মাই টিচার্স আর ডেডিকেটেড পিপল। তারা টিচিংটা ছিল একটা ভোকেশন ফর দেম। বেতন পেত, ঠিক আছে, প্রয়োজন আছে, সেটা কিন্তু মেন ফোকাস ছিল না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, যখন ঢাকা কলেজে আসলাম, তখন আস্তে আস্তে সেটা অবনতি হতে থাকলো। ঢাকা কলেজে আমার কিছু টিচার প্রাইভেট টিউশনই করতো, অনেক গেলে একটু বেটার পড়া। তো ওটা কিন্তু হতে হতে এখন অবস্থা খারাপ। আমাদের ভালো টিচার, ডেডিকেটেড টিচারের সংখ্যা কমে গেছে, এবং সেটা সাংঘাতিক ক্ষতিকর। তো ওই যে নৈতিক কি বলে নৈতিক কি স্খলন বললাম, ওটা সব এরিয়াতে হয়েছে। আমি যাতে নৈতিক খলনটা রাইট ইকুয়ালি ডিস্ট্রিবিউটকে আমি আমার প্রফেশনটাকে আনলাম। তো উই হ্যাভ টু রিক্রিয়েট দ্যাট, উই হ্যাভ টু রিক্রিয়েট দ্যাট অ্যাট এভরি লেভেল। মেধার কথা, যে কথাটা আমি মেন করছিলাম, সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনার নট নেসেসারিলি যে আপনার পুঁথিগত বই কিংবা পরীক্ষা পদ্ধতি এগুলোর থেকেও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি নেতা হতে চান, আপনার গণতান্ত্রিক যে প্রসিডিওর, সেটার মধ্যে যে জনগণের, আপনি আজকে দেখা যাচ্ছে যে আপনি এখানে জানেন যে যে কোনো জবে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার একটা জব ডিসক্রিপশন থাকে। সেই জব ডিসক্রিপশন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন যে এই জবে আমি যাব কি যাব না। যেমন আপনি ডিনের জন্য আপনি গেলেন, ওখানে লেখা আছে যে এমপি সাহেবের করণীয় কি, কিংবা এমপি কিভাবে নির্বাচিত হবেন। কিন্তু আমি এমপি হতে চাই, কিন্তু আমি নির্বাচিত হতে চাই না, আমি জাস্ট এমপি হতে চাই। কিংবা ধরেন আমি নেতা হতে চাই, আমার কর্মীর ভোট বা কারো দরকার নাই, আমি জাস্ট উপর থেকে চাপিয়ে দেওয়া নেতা হয়ে গেলাম কারো একজনের বিশেষ প্রিয় ব্যক্তি হিসাবে। সো এই যে গণতান্ত্রিক যে পদ্ধতির অভাব, যেটা আজকে জবাবদিহিতার যে বিষয়টা, অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টা, আমি জনগণের মধ্য থেকে যদি না আসি, তাহলে তো আমি জনগণের জন্য কাজ করব না। আজকে রাস্তা ভাঙলো নাকি ফরেস্ট চলে গেল, তো সেখানে আমার হু কেয়ারস অ্যাবাউট দ্যাট। সো এই পদ্ধতিগুলো আমাদের এখানে অনেক, আমার মনে হয় যে আমরা দেখতে পাই না যে যথাযথ। আজকে দেখা যায় যে এমপি হয়ে চেয়ারম্যানের যে কাজ, সে কাজটা এখানে এমপিদের কাজ রাস্তা করা না। বাংলাদেশে আপনি দেখা যাচ্ছে যে আপনি যদি একটা ভোটের জন্য যান, প্রেসিডেন্ট গেলেও যে বলতেছে বাবা আমাকে একটা টিউবওয়েল করে দিও, রাস্তা করে দিও, আপনার এমপির কাছে একই দাবি করতেছে, বা চেয়ারম্যানের কাছেও। সো এই সমস্ত জায়গা থেকে আমি বলছিলাম যে কোনো পলিটিক্যাল রিফর্মের কোনো দরকার আছে কিনা, যে যথাযথ পদ্ধতিগুলা ফলো করা হচ্ছে কিনা। আমার ওই ব্যাপারে জ্ঞান সীমিত, যে আমি আপনাকে ঠিকমতো বলতে পারবো না কি সমস্যা আছে কিনা। ইউ ক্যান অলওয়েজ ইমপ্রুভ থিংস ক্লিয়ারলি। তো আমার মেইন থিমটা হলো আমাদের যে নৈতিক স্খলন হয়েছে, ওটাকে ঠিক করতে হবে সব লেভেলে। তো আমরা যদি সেটা করি, তাহলে এগুলি প্রবলেমগুলো আগে গিয়ে সলভ হবে। তারও চাইতে ইম্পর্টেন্ট হলো হোয়াট টু ডু। আপনার প্রশ্ন হলো কী করে সেটা হবে। প্রথমে ঠিক করতে হবে জব নাম্বার 1 আমার মতে আইনের শাসন। ওই এমপি যদি জানে এগুলি করলে এক্স্যাক্টলি জেলে যাবে, রাইট, আর কনস্টিটিউশনে যদি লেখা থাকে বা মানে তুমি যদি জেলে যাও, তাহলে আর এমপি হওয়া যাবে না, দ্বিতীয়বার এমপি হতে পারবে না, রাইট। তাহলে কিন্তু এগুলি প্রবণতা আস্তে আস্তে কমে যাবে। তো সেম থিং একজন পুলিশ অফিসার, তো আমাদের দেশে কিন্তু যারা করাপ্ট করে ওদের ধরা কিন্তু ইজি, যদি ধরতে চান। একজন পুলিশ অফিসার কত বেতন পায় জানা আছে আপনার কী করে 10টা বাড়ি হলো ঢাকায়, সেটাই রাইট। তো এখানে যদি আপনি যদি রিপোর্ট না করেন আপনার ইনকাম রেভিনিউ কানাডায়, এবং দেখা যায় you are going to be in trouble, right? So there are consequences, right? Exactly. So যদি এটা voluntary reporting, সেই জন্য ঘুরে ফিরে আমি আইনের শাসনে আসি, কারণ আইনের শাসনটা যদি থাকে, তাহলে এগুলি সবকিছু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। চলে এক সময় অ্যাকচুয়ালি লোকে ভয় করতো আইনকে। আমরা যখন ছোটো ছিলাম,
লোক কিন্তু আইনকে ভয় করতো, রাইট? এখন ভয় করে না, রাইট? যারা চুরি করে, চুরি হয়তো সবসময় ছিল, এখন তো পুকুর চুরি করে, সেই রাস্তাঘাট না বানিয়ে বছর রাস্তা বানিয়ে ফেলেছি, বৃষ্টিতে ধুয়ে নিয়ে গেছে। আপনি গত মেতে আমাদের জানেন যে টরন্টোতে একটা বিশাল আয়োজন আমরা করি, আপনি এসেছিলেন বাংলাদেশ ফেস্টিভ্যাল। আপনার কেমন অনুভব করেছেন ওখানে, কেমন লাগলো? সবচেয়ে ভালো লাগে আমাদের কমিউনিটিটা অনেক বড় হয়েছে এখানে। তো আমাদের সবার কিন্তু ওই কমিউনিটি দরকার, যতই বিদেশে থাকি না কেন, বড় হয়েছে তো ফরমেটিভ স্টেজ তো দেশে। তো এখানে টরন্টোতে বসে দেশের অনেক কিছু টেস্ট পাওয়া, এটা তো সৌভাগ্য, সব জায়গায় তো হয় না। আপনি যদি আরেক সিটিতে থাকেন তাহলে এটা পাবেন না। তো আমি এই টরন্টো এরিয়ায় আছি কত বেশি দিন হয় না, 9 বছর না, ওয়েস্টার্নে 9 বছর, 15-16 বছর। 15-16 বছরের বিশাল চেঞ্জ। তো কমিউনিটি যেহেতু বড় হয়েছে, এই ধরনের অনুষ্ঠান হয়, কালচারাল লাইফ ইজ ভেরি রিচ, লিটারেরি লাইফ ইজ ভেরি রিচ। আপনার টিভি প্রোগ্রাম করেন, নিউজ পেপার প্রোগ্রাম, এগুলো সব সাডেনলি আমরা যারা দেশ থেকে এসছি, দেশে জন্ম, তাদের জন্য খুব ভালো। পরবর্তী প্রজন্মের জন্য কী হবে বলা কঠিন, কিন্তু আমাদের যাদের এগুলি দরকার তাদের জন্য খুব ভালো। তো ওই অনুষ্ঠানটা বেশি ভালো লেগেছে, আমাদের অনেকে মানসিক ভাবে দোমনায় হয়ে পড়েন। দেশের টান, নতুন দেশ অ্যাডজাস্ট করতে কষ্ট। তো আমি ভেরি স্ট্রংলি বিলিভ করি, যেহেতু আমরা এদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছি, এদেশের নাগরিক হয়েছে অনেকে, এদেশটাকেও নিজের দেশ হিসেবে ভাবতে হবে। এদেশকে নিজের দেশে ভাবাই না যে বাংলাদেশকে আমরা ভুলে যাচ্ছি। ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট লয়ালটি। বাংলাদেশের সাথে সম্পর্কটা ইমোশনাল, এখানকার সবটা রিয়াল, এখানে আমরা থাকি। তো যেটা অনুষ্ঠানটা আমার ভালো লেগেছে, বাংলাদেশি কমিউনিটি কানাডার 150 বছর পালন করছে, দ্যাটস এ গুড থিং। তো দেশের কথা তো সবার মনে থাকে, আমরা কতক্ষণ ধরে আলাপ করে যাচ্ছি দেশের কথা, কিন্তু আমাদের এখানকার কথা ভাবতে হবে, রাইট? তো এখানে যেসব কমিউনিটি আমি সাংঘাতিকভাবে অ্যাডমায়ার করি, ইস্ট ইন্ডিয়ান কমিউনিটি, শেখরা পলিটিক্যাল লাইফে জড়িত, আজকে 2-3 4 মিনিস্টার, দ্যাটস এ গুড থিং ফর অল অফ আস, আমাদের সব ক্যানাডিয়ান হিসেবে, নতুন ক্যানাডিয়ান হিসেবে। তো এগুলি করতে করতে আলটিমেটলি কমিউনিটি বড় হচ্ছে। আমরা এদেশের রাজনীতির সাথে বলেন, ব্যবসার সাথে বলেন, আমরা আস্তে আস্তে ওতপ্রোতভাবে জড়িত হলে সেটা আমাদের জন্য ভালো, এদেশের জন্য ভালো, এবং আলটিমেটলি সেটা বাংলাদেশের জন্য ভালো, বিকজ উই ক্যান ব্রিং সাম অফ দি লেসন্স থ্রু আওয়ার ফ্রেন্ডস, কন্ট্যাক্টস, রিলেটিভস। তো আমার তো জানেন আমি ব্যস্ত, তো আই হ্যাভ টু চুজ কেয়ারফুলি। তো আমি যখনই শুনলাম এই অ্যাসোসিয়েশন কানাডার 150 বছর পালন করছে, ওটা ছিল বাংলা মেইলের উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভ্যাল মে মাসে, গত মের 14-15 তারিখে। রাইট। তো এইগুলি হলো ভালো জিনিস, নিজের কমিউনিটির জন্য ভালো, আমাদের নতুন দেশের জন্য ভালো। I welcome and congratulate those of you who actively participate in this sort of things. অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট স্বীকার করে এনআরবি টিভির আজকে এই রাতে আপনি উপস্থিত হয়েছেন। এনআরবি টিভির পক্ষ থেকে এবং 0 পয়েন্ট অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অভিনন্দন জানাই, সুন্দর একটা প্রোগ্রাম শুরু করেছেন। আপনার প্রোগ্রামের আরও উন্নতি হোক সে কামনা করে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশের গর্ব, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর সম্মানিত প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর ডক্টর অমিত চাকমার কথা। উনি যেটা বলছিলেন যে বাংলাদেশে আইনের শাসন, যে কথাটা উনি বারবার গুরুত্ব দিয়ে বলেছেন, আমরাও বিশ্বাস করি যে আইনের শাসনই পারে সব
সব ধরনের অন্যায় অবিচার অনাচার থেকে মুক্ত করতে এবং সব নাগরিকের একটা ন্যূনতম অধিকার এর জায়গায় পৌঁছে দিতে। একদিন আমরাও হয়তো সিঙ্গাপুর বা হংকংয়ের জায়গায় চলে যাব, কিন্তু তার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।